আজকের ক্লাসে আমরা টাইম ভ্যালু অফ মানি করব। লোকেরা বলে ভ্যালু অফ মানি, আর কি বলে বল? ভ্যালু অফ টাইম। কোনটা বেশি বেশি? খুব মুশকিল বলছে দুটোই। লোকে বলে কি ভ্যালু অফ মানি, আর লোকে বলে ভ্যালু অফ টাইম। বলে যে ভ্যালু অফ টাইম দিতে পারে, টাইমে ভ্যালু দিতে পারে, সে জীবনে উন্নতি করতে পারে। আর জীবনে উন্নতি করা মানে কি? ভ্যালু অফ মানি পারবে। আইডিয়া না হাততালি হয়ে যাবে। এখন যদি আমরা এই টাইম ভ্যালু অফ মানিটা না বুঝি, তাহলে টাইম ভ্যালু অফ মানি এরকম যে ব্যাপারটা ঘটে, মানে পৃথিবীতে এরকম একটা যে ঘটনা আমরা দেখতে পাই, তাতে একটা ইনফ্লেশন থাকে। মার্কেটে কি থাকে বলো? ইনফ্লেশন। দেন হোয়াট ইজ ইনফ্লেশন? না জেনারেল প্রাইস রাইজ লেভেল, মানে জেনারেল রাইজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল, তো জিনিসের দাম বেড়ে যায়। তাহলে আজকে 100 টাকার জিনিস, আজকে 100 টাকার জিনিস 1 বছর পরে মেবি 110 টাকা হয়ে গেল। ঘুরিয়ে বলি, আজকে 100 টাকার যে পরিমাণ গুডস পাওয়া যাবে, রাইট, সেই গুডসটাতে সেটা আমার 100 টাকার ভ্যালু, সেইটা কিন্তু দাম বেড়ে যাওয়ার জন্য 1 বছর পরে কম গুডস পাওয়া যাবে সেই টাকাটা। তার মানে রিয়েল ভ্যালু অফ দি মানি ডিক্রিজ করে ডিউ টু ইনফ্লেশন, রাইট? সেই জন্য ব্যাংকগুলো আমাকে কি দেয়? একটা ইন্টারেস্ট দেয়। সেই জন্য মার্কেটে, সোসাইটিতে বা সিস্টেমে একটা ইন্টারেস্ট বলে গল্প আছে। তাহলে সিম্পল কথা বলতে 100 টাকা ইন্টারেস্ট হয়ে 1 বছর পরে মেবি 110 হয়। এইটাকে আমরা বলি ফিউচার ভ্যালু। আর এটাকে বলবো প্রেজেন্ট ভ্যালু। তাহলে प्रेजेंट वैल्यू में जो 100 रुपीज है वो एक वर्ष बाद 110 हो जाएगा। अगर 110 ছিল পরে নেক্সট ইয়ারে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট সিম্পল। তাহলে ইনফ্লেশন ছিল বলে সেখানে একটা ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্টের একটা কাছাকাছি লেভেল চিন্তা করে নিয়ে আমরা ডিসকাউন্টিং করে থাকি। কি করে থাকি বলো? 110 থেকে ঘরে যে 100 টাকায় আসে, এটা হচ্ছে ডিসকাউন্টিং, এন্ড বাই ডিসকাউন্টিং উই ক্যান গেট দ্য প্রেজেন্ট ভ্যালু। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। প্রশ্ন ছিল এটার কেন এই কনসেপ্টটা আমাদের এত বেশি দরকার হলো এই কারণে যে ইনফ্লেশন অ্যাকাউন্টিং বলে একটা অ্যাকাউন্টিং হয়, রাইট? সিপিপি বলে তার পদ্ধতি আছে, অনেক কিছু আছে। ছাড়ো, আসলে যে গুডসটা নিয়ে আমরা, যে টাকাটা আমরা আজকে ইনভেস্ট করব, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে সেটা থেকে আমরা রিটার্ন পাবো। আর সেই রিটার্নের টাকাটার সঙ্গে যদি আমি আজকের টাকাকে না কম্পেয়ার করতে পারি, তাহলে ট্রু রিটার্ন পেয়েছি কিনা বলতে পারবো না। কি বললাম? ট্রু রিটার্ন, ট্রু লাভ বলে একটা কি একটা গল্প হয়েছিল না? হ্যাঁ, এটা এমনি ট্রু রিটার্ন বলে একটা গল্প। তাহলে এই যে ব্যাপারটা বলা হলো যে আজকে যদি কেউ মনে কর 1 লাখ টাকা দিয়ে একটা টোটো কিনেছে, আর এটা যদি আমাকে বিভিন্ন ইয়ারে বিভিন্ন টাকার ফেরত দিতে পারে, আর টোটাল যোগ করলে যদি 1 লাখই ফেরত পাই, মনে কর একবারে 30,000 টাকা, তারপরে 30,000 টাকা, তারপরে 30,000 টাকা, আর তারপরে 10 পেয়ে বললো যে খুব হয়েছে ভাই, 4 বছরে টাকা ফেরত পেয়ে গেছি। একটা বেসিক কনসেপ্ট পে ব্যাক পিরিয়ডে বলছি। তাহলে কি আমি বলতে পারবো যে আমার টাকা ঠিক করে ফেরত হয়েছে? যদি কিনা মার্কেটে ইনফ্লেশন ছিল, যদি কিনা ইন্টারেস্ট ছিল, তখন আমরা কি করব? এইগুলোকে ডিসকাউন্টিং করে করে আজকে ডেটের ইকুইভ্যালেন্সিতে নিয়ে যাব, যাতে আমরা কি করতে পারি? কম্পেয়ার করতে পারি যে আমার 1 লাখ টাকাটা 1 লাখই ফেরত পেলাম নাকি কম পেলাম, রাইট? তাহলে আজকের ডেটে যার ভ্যালু, ফিউচার ভ্যালুকে আমি যদি আজকের ডেটে না করতে পারি, কম্পেয়ারেবল ডিসিশন মেকিংটা সম্ভব নয়। দ্যাট ইজ ওয়াই টাইম ভ্যালু অফ মানি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। নাও কোশ্চেন হচ্ছিল যে ক্যাশ ফ্লোটা কত রকম হয়? হতে পারে যে সিঙ্গেল ক্যাশ ফ্লো, হতে পারে মাল্টিপল ক্যাশ ফ্লো। সিঙ্গেল ক্যাশ ফ্লোতে শোন, সিঙ্গেল ক্যাশ ফ্লো মানে 1 লাখ টাকা জমা দিলাম এবং একবারই জমা দেবো, রাইট? 8% রেটে যদি ইন্টারেস্ট হয়, পাক্কা। আর যদি এটা 5 বছর পরে আমি এটাকে 5 বছর সেই ইন্টারেস্টটা ক্যারি করে, তাহলে ক টাকা পাবো তার উপরে একটা অঙ্ক করতে হয়, তাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, রাইট? এই মাল্টিপল ক্যাশ ফ্লো যখন আমাদের কাছে মাল্টিপল ক্যাশ ফ্লো করতে গেলে কি সমস্যা হচ্ছে? এই যে এটা বিভিন্ন অ্যামাউন্টে পেতে পারি। মানে হতে পারে যে প্রথম বছরে 1 লাখ, পরের বছরে 50,000, তারপর বছরে 20,000, ডিফারেন্ট অ্যামাউন্ট হয়ে গেল। তখন আমি প্রত্যেকটা বছরকে আলাদা আলাদা করে ইন্টারেস্ট ক্যালকুলেট করবো। প্রথম বছরের টাকাটা 5 বছর খাটবে, মানে ফিউচার ভ্যালু দিয়ে বার করতে গেলে। এটা থার্ড ইয়ারে পেয়েছি 50,000 টাকা ইনভেস্ট করেছি বা রিটার্ন পেয়েছি,
এটা ইনভেস্ট করার গল্প। এটা 5 বছর, আমি আগে এখানে শুধু ইন্টারেস্টটা বোঝাচ্ছি। এটা আরো 2 বছর খাটবে, এই টাকাটা 4 বছর 4th ইয়ারে লাগিয়েছি, 1 বছর খাটবে, তাহলে এর উপরে আমি ইন্টারেস্টটা ক্যালকুলেট করে নেবো। কিন্তু মুশকিল হলো যখন আমার কাছে 10,000 টাকা করে এভরি ইয়ার আমার কাছে ক্যাশ ফ্লো হবে। গল্প হচ্ছে সেম অ্যামাউন্ট এভরি ইয়ার। সেম অ্যামাউন্ট এভরি ইয়ার বার করতে গেলে আমরা ওই ইন্টারেস্টটাকেই বারবার করব, আর সেম অ্যামাউন্টের উপরে করব, হ্যাঁ কি না? আমি সেই ইন্টারেস্ট ক্যালকুলেশনের যে ব্যাপারটা, বাবা 10,000 রুপিস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে যাব। এটাকে সহজ করে ছোট করে এক কথায় বলে অ্যানুইটি। তাহলে অ্যানুইটি কাকে বলা হবে? when the same amount of money invested every year, every time interval, ইয়ারলি হতে পারে, 6 মাস পর হতে পারে, 3 মাস পর হতে পারে, বা টাইম ইন্টারভাল, সেম টাইম ইন্টারভালে সেম অ্যামাউন্ট যখন ইনভেস্ট করবো তখন তাকে বলা হবে অ্যানুইটি। যখন এই ধরনের কোনো রেকারিং টাইপের ম্যাটার থাকবে না তখন তাকে বলা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। বোঝা গেছে না বোঝেনি? তো কম্পাউন্ড ইন্টারেস্টে আমার কাছে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু দুরকম ভালো পাওয়া যাবে, রাইট? প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা হচ্ছে p * 1 + i ^ n। কি বললাম বলো? আবার বল, p * 1 + এটা 5 বার বলবো আমরা, এটা কোনো ভুল বলে জীবন বল। p * 1 + i ^ n, p * 1 + p মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, রাইট? আর 1 + i মানে হচ্ছে r/100। i মানে কি? i মানে r/100। i মানে কি বলেছি আমি? i মানে r/100। আর p মানে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, রাইট? আর f মানে ফিউচার ভ্যালু। করে দে f মানে ফিউচার ভ্যালু, পাক্কা? তাহলে কি ফর্মুলা পেলাম? p * 1 + i ^ n। তখন বললাম যে এরকম ভাবে একটা एग्जांपल কি নিয়ে দেখছেন বল তখন? বলো। আমি কম্পাউন্ডেশন ফর্মুলাটা বললে এটা দাঁড়া বলছি, দাঁড়া পরে এক্সাম্পলের গল্প একসঙ্গে বলে দেবো, হ্যাঁ ভুলে যাচ্ছে না হলে আমার। চলো, এই একটা ফর্মুলা। এখানে পি যদি মেবি 6,000 টাকা হয়, আর আই যদি হয় 10%, আর যদি 7 বছরের জন্য হয়, তাহলে এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তাহলে সেই রকম ভাবে আমি এটা বার করতে পারবো, রাইট? এটা গেল একটা ফর্মুলা যেখান থেকে আমরা ফিউচার ভ্যালুতে p * 1 + i ^ n বার করেছি। এখন প্রশ্ন ছিল যে ফিউচার ভ্যালুতে p * 1 + i ^ n বার করলাম, তো ফিউচার ভ্যালু থেকে কি করে আমি প্রেজেন্ট ভ্যালু বার করব? তাহলে আমি আরেকবার লিখি এটাকে। হ্যাঁ বুঝেছি, আগে ফিউচার ভ্যালুটা বলে দিলাম, এটা এখানে বলছিলাম, এখন প্রেজেন্ট ভ্যালু বলছি। প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাতে আমি তো এখান থেকে এটা জানতে পেরেছি, এটাই আছে। কি আছে না, p * f = p * 1 + i ^ n। তাহলে p * 1 + i to the power n = f, p * 1 + i to the power n = f। তাহলে p এটা এর নিচে চলে যাবে, f/1 + i to the power। তাহলে ফিউচার ভ্যালু যদি এটা হয়, তাহলে এটা f লিখলাম, তাহলে p লিখবো f এর তলায় এটাকে এই পোরশনটা লিখে দেবো না, এই পোরশনটা লিখে দেবো না? তো তাই করেছি আমি। তাহলে প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা আলাদা করে মুখস্থ না করে বুঝতেই পারি, যদি একটা মুখস্থ করেছি বাকিটা পারবো। বাকিটা এই যে f/1 + i to the power n, কেউ i to the power n টাকে to the power -n লিখতেই পারো, ইন্ডিসেসের অনুযায়ী, রাইট? এখন প্রশ্ন ছিল যে কম্পাউন্ডিং যখন করছিলাম তখন আমার এটা ইয়ারলি কম্পাউন্ডিং হচ্ছিল, মানে 1 বছর পরে 100 টাকা বেড়ে গিয়ে 110 টাকা হবে। 100 টাকা বেড়ে গিয়ে কত হয় বল? তারপরে 110 টাকার উপরে আবার 10% বেড়ে গিয়ে 121 টাকা হবে। 121 টাকাটা আবার 10% বেড়ে গিয়ে 121 আর 12 133.1 এরকম হবে। এটা তো হলো বছরে একবার করে টাকা বাড়ছে, রাইট? যদি হয় আমার ব্যাংক যে 3 মাস পর পর টাকাটাকে কম্পাউন্ডিং করে, তাহলে কম্পাউন্ডিংটা কোয়ার্টারলি অ্যানুয়ালি না হয়ে হাফ ইয়ারলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, মান্থলি হতে পারে, ডেইলি হতে পারে, যেমন খুশি হতে পারে। তখন তুমি কিছুই নয়, খুব সিম্পল করে বুদ্ধি করবে, যেটা আই লিখেছিলে না r/100, তাকে তুমি যদি অ্যানুয়ালি হয় শুধু আই লিখবে, আর হাফ ইয়ারলি হলে
I/2 লিখবে, কোয়ার্টারলি I/4 লিখবে, I/12 লিখবে, আর কিছুই না। যদি 12% রেটে ইন্টারেস্ট হয়, যদি 12% রেটে তাহলে তাহলে 0.12 করে দেবে এটাকে, রাইট? পাক্কা যদি মান্থলি হয়। আর যখনই তুমি এটাকে এরকম করবে, এটা ভাগ করলে তো, তাই আমি এনটাকে আবার গুণ করে দেবো, এনটাকে। তাহলে একজন কেউ আমাকে বল, যদি কোয়ার্টারলি রেটে কম্পাউন্ডিং হয়, কম্পাউন্ডিং কোয়ার্টারলি মানে বোঝা গেছে, 100 টাকাটা 10% রেটে 6 মাস কাটাও, যে টাকাটা পেলে সেটাকে আবার ক্যাপিটালে কনভার্ট করো, করে আবার ইন্টারেস্ট চাপো। তখন তুমি আমাকে বলো যে এখানে 6 মাস পর হতে পারে, 3 মাস, হাফ ইয়ারলি হলো। তখন তুই মনে কর একজনের কাছে 10,000 টাকা ছিল, রাইট? সেই টাকাটা সে 1 প্লাস আই মানে হচ্ছে 0.12, একে সে 2 দিয়ে ডিভাইড করবে। এবার ক বছর টাকার আগে বল, না একটু বাড়াতে, 5 বছর। এই 5 বছরটাকে তুমি আবার 2 দিয়ে গুণ করে দেবে। এইখানে যে উত্তরটা পাওয়া যাবে, কি করে উত্তর পাওয়া যাবে সেটা ক্যালকুলেটর মারবে, আমি কি করবো? পাক্কা? সো দিস ইজ কল্ড কম্পাউন্ডিং অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, রাইট? একটা অঙ্ক দেখা যাক। এটাকে অ্যাপ্লিকেশন অফ দি প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা বলছি। উই ওয়ান্ট টু গেট 1 লাখ রুপিস আফটার 5 years. How much should we deposit today if the interest rate is 10%? ক্লিয়ার? দুবার বলা দরকার নেই। তাহলে প্লিজ আমি এখন যেটা পেতে চাইছি না, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 1 লাখ। উই ওয়ান্ট টু গেট, হ্যাঁ 1 লাখ টাকা পেতে চাইছি, এখন পেতে চাইছি, মানে 1 লাখ টাকা পেতে চাইছি আফটার 5 years। তাহলে তুমি বলো এখন আমি ক টাকা ডিপোজিট করবো? তাহলে আমার ফিউচার ভ্যালু ছিল 1 লাখ, রাইট? আমি তাহলে প্রেজেন্টলি ক টাকা ইনভেস্ট করবো? পাক্কা? তো পি এর ফর্মুলা করো, 1 লাখ 1 প্লাস 0.15 টু দি পাওয়ার 5। এই আনসারটা বার করা গেল। 0.5 করলে কত হয়? ক্যালকুলেটর দিয়ে ভাগ করে উত্তর পেলাম 62,092 রুপিস যদি আমি ইনভেস্ট করি, রাইট? সিম্পল। এটাকে মনে করা যাক, এখান থেকে স্ক্রিনশট নিয়ে খাতা করে ফেললাম, রাইট? চলবে কি না চলবে? এরকম আরো একটা গল্প শোনা যাক। আর একটা গল্পতে একটা কোশ্চেন আমি কোন জায়গাতে নিলাম, বোধহয় বইটা থেকে। Hertz gets a job for 6 years. ও জীবনে একটা চাকরি পেয়েছে যেটা 6 বছরই বেঁচে থাকবে, 6 বছর পর চাকরি থেকে বলেছে গল্প শেষ। ফার্স্ট ইয়ার স্যালারি ছিল 2 লাখ টাকা, ইনক্রিমেন্ট প্রত্যেক বছর ওর 10% গ্রোথ রেট থাকবে, জি 10% থাকবে। দ্য রেট অফ ডিসকাউন্ট ইজ 14%, মানে 0.114 হচ্ছে তার ডিসকাউন্টিং রেট। তাহলে তুমি বলো যে ও যে 6 বছরে যে টাকাটা পাচ্ছে, কি বললাম বল, সেই টাকাটার আজকের জিরো পিরিয়ডে ভ্যালু কত? ওকে বললো যে তুমি আজকে জিরো পিরিয়ডে দাঁড়িয়ে বলো যে তোমার 6 বছরের কামিং যে ইনকাম হবে না আগামী বছর, তার বর্তমান মূল্য কত হবে, প্রেজেন্টলি সেটার ইকুইভ্যালেন্ট ভ্যালু কত। সুন্দর অঙ্ক এটা। এটার ফর্মুলা হচ্ছে, এটা প্রেজেন্ট ভ্যালু অফ, যেখানে গ্রোথ নিয়ে ইউজ করা হচ্ছে সেখানে নিয়ে হচ্ছে এ বাই আই মাইনাস জি। কি বললাম? এটার নতুন ফর্মুলা একটা, 1 মাইনাস 1 প্লাস জি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, রাইট? আবার বল, কি বললাম? a by I minus c into 1 minus 1 প্লাস জি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তাহলে ওর কাছে এ ছিল 1 লাখ টাকা, সরি 2 লাখ টাকা। একদম এটা স্ক্রিনশট নিয়ে খাতায় করবে। 2 লাখ আছে ওর কাছে, আই মানে 0.10, গ্রোথ হচ্ছে 0.10, সরি আই আছে 0.14, রাইট? আর ওর গ্রোথ আছে 0.1510। এটা করে রাখলাম 1 মাইনাস, এই একই জিনিস লিখলাম এখানটায়। এবার তুমি কি করে ক্যালকুলেশন করবে করো। হ্যাঁ, তুমি এটাকে আলাদা করে বার করে টু দি পাওয়ার 4 করো, এটাকে ভাগ করো আগে করে টু দি পাওয়ার 6 করে নাও, নিয়ে এসব করো। ক্লিয়ার? প্রেজেন্ট ভ্যালুর কথা যখন বলছি তখন এরকম গল্প হতে পারে যে একটাকে বলা হয় পারপিচুয়াল ডিবেঞ্চার। পারপিচুয়াল ডিবেঞ্চার মানে ডিবেঞ্চারের একটা নিয়ম থাকে যে একটা ডিবেঞ্চার 6 বছর 7 বছর পরে তাকে ম্যাচিউর করতেই হবে এখনকার যুগ অনুযায়ী, রাইট? কিন্তু একটা ডিবেঞ্চার এখন অঙ্কের নিয়মে
পারপিচুয়াল থাকবে, মানে আমি যদি কোনো জায়গায় 1,00,000 টাকা জমা দিয়েছি, সে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক বছর বছর দিয়ে যাবে, কোনোদিন বন্ধ হবে না, তখন তাকে বলা হয় পারপিচুয়াল ডিবেঞ্চার বা পারপিচুয়াল বন্ড। তার প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা হচ্ছে I/R। কি বললাম? I মানে কি? ইন্টারেস্ট, আর R মানে রেট, আর মানে পাক্কা। তো এসো যে একটা নেভার এন্ডিং বন্ড কে বলা হয় এটা। এখন একটা বলা হলো যে বন্ড পারচেজ ফর ₹10,000 1,000 টাকা দিয়ে আমি একটা বন্ড কিনেছি। কত টাকা দিয়ে কিনলাম? কুপন রেট হচ্ছে 9%, তাহলে ইন্টারেস্ট কত হবে? 90 টাকা, রাইট? এখন নর্মাল রেট অফ রিটার্ন অফ দি সেম রিস্ক ক্লাস হচ্ছে 0.8%, মানে 0.80। তাহলে বল যে এটা এই পারপিচুয়াল, এই যে পারপিচুয়াল ডিবেঞ্চারটা হলো, এর প্রেজেন্ট ভ্যালু কত হবে? তো এখানে তার মানে আমি এই ফর্মুলাতে যদি বসাই, তাহলে 90/0.08 করবো, এর আনসার বেরোলো 1125। তাহলে এই যে 90 রুপিসটাকে এখানে নিয়ে গিয়ে বসালাম, এইটাকে নিয়ে গিয়ে এখানে বসালাম, বসিয়ে আনসার পেলাম এটা কত? 90/0.80 মানে 1125, রাইট? সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফাইন্ডিং আউট প্রেজেন্ট ভ্যালু। এরপরে ডাবলিং রুল বলে একটা কথা হয়। ডাবলিং রুল মানে হচ্ছে তোমার 100 টাকা কতদিন পরে 200 টাকা হবে। বাহ, হ্যাঁ, একে বলে, একে ডাবলিং বলবে। এই জন্য একটা মেথডকে আমরা লগারিদম মেথড দিয়ে ইউজ করব, সেটা আমরা এখন আজকের জন্য অ্যাভয়েড করছি, কারণ এখানে লগ অ্যান্টি লগ নিয়ে দেখছি না আমরা। আরেকটা আছে 72 রুল। ওকে, একটাকে বলে কি? রুল 72, 72 দিয়ে করতে হয়। তার ফর্মুলা হচ্ছে 72/R, 72/R, একদম। আরেকটা হচ্ছে কি 69 রুল, এটা হচ্ছে 0.35 প্লাস 69/R, রাইট? দেখা যাক এই রুলগুলো কি করে ইউজ হয়। বলেছে তুমি 20,000 টাকা ইনভেস্ট করো টু গেট 40,000। 20,000 টাকা জমা দিয়ে তোমাকে কত পেতে হবে? 20,000। কত বছরে পাবে? রাইট? যদি কিনা রেট হচ্ছে 6%, যদি হলো তা 72/R, তো আর মানে 6, তো 72/6 মানে 12 বছরে পাবে। সিম্পল আইডিয়া। তাহলে 20,000 টাকা আমি 40,000 টাকা পাবো যদি 6% ইন্টারেস্ট হয়, তাহলে সেটা ক বছরে? 12 বছর। আর যদি 12,000 টাকা 12% ইন্টারেস্ট হয়, তাহলে ক বছরে? 6 বছরে। আইডিয়া না? 72 মাল্টিপল দিয়ে চিন্তা করছি তো। হ্যাঁ, আর যদি মনে কর একটা মজার কথা বলি, 3% রেটে হতো, তাহলে কত হতো? বল, 72/3, তা 3/22 কত হয়? 24 ঘন্টা করে 3 দিন করে 72 ঘন্টা হয় কিনা? 24 বছরে এটা হবে। সিম্পল, এটা 6 হলে এটা যদি 12 হয়, তাহলে 3 হলে 24 হবে। আর কি বেশি বেশি বুদ্ধি করবি? এসো যাও, এখানে যাও, রুল 69 বল। এটা শুধু ডাবল হবে, আমি 4-এর কথা বলছি না। এরপরে এটা আবার এটা তারপরে হবে যখন, তখন তো আবার অনেক তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, তা কেন হবে? আমি তা বলছি না। আমাকে বলেছে 20,000 টাকা তুমি 40,000 টাকা পাবে। কত বছরে বলো, যদি 6% ইন্টারেস্ট হয়। এর চেয়ে বেশি গল্প না এখানে কোনো। এই তারপরের 6 বছরে কি হবে সেটা বলছে না কিন্তু। ও প্রত্যেক বছর বছর 6 পারবে? 6 বছর লাগবে না? না, তা কেন লাগবে? পরের বার তো আরো কম সময় লেগে যাবে না? আমি তো বেশিটা তো সেম আছে, সেটা অন্য কথা। এখানে 0.35 করবো প্লাস 69/R, 69/R, আর মানে কত আমার? 6, তাহলে 0.35 প্লাস 69/0, শুধু 6, 0.6 না করলে উত্তর হলো এটা, যোগ করে দেখালো 11.85 ইয়ার্স, মানে অলমোস্ট অ্যাপ্রক্সিমেট 12 বছর। চলবে? একে বলে ডাবলিং রুলের অঙ্ক। এখন যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মাল্টিপল ক্যাশ ফ্লো। একবার নয়, বারবার ক্যাশ ফ্লো হবে। মাল্টিপল ক্যাশ ফ্লো করবো আমরা। তা মাল্টিপল ক্যাশ ফ্লো মনে করা যাক 1,00,000 টাকা ছিল, সেটা 5 বছর খাটলো, তাহলে 1 + 0.15। তারপরে আরো 3 বছর পরে 60,000 টাকা ইনভেস্ট করলাম, সেটা 2 বছর খাটলো। তারপরে আরো 1 বছর পরে এটা করলাম, তাহলে 5 বছরের এন্ডে গিয়ে কত পাবো? এইটুকু আমি এরকম করে আরাম করে বার করতে পারি। এই উত্তর যেটা হলো, তাহলে ফিউচার ভ্যালু মানে হচ্ছে এটা যোগ করবো। আমার কথা বুঝলি?
উল্টোটা ভাব এবার, উল্টোটা ভাব যে ইয়ার ওয়ানে আমি ইনফ্লো পাচ্ছি, ইয়ার ওয়ানে ইনফ্লো পাচ্ছি 1 লাখ টাকা, রাইট? হ্যাঁ, ইয়ার টুতে ইনফ্লো পাচ্ছি 2 লাখ টাকা, একটা অন্য অঙ্ক এটা। ইয়ার থ্রিতে ইনফ্লো পাচ্ছি 3 লাখ টাকা, ইনফ্লো হয়ে গেল, রাইট? এই যে আমি এত বছর পরে 3 বছরে তাহলে মোট কত পেলাম বল? 6 লাখ পেলাম। তাহলে আমার মতো লোকেরা বলবে কি ভাই 3 বছরে 6 লাখ পেলাম, কিন্তু তোরা যারা বিজ্ঞানী লোক পড়াশোনা করেছিস, তোরা কি করবি, এই টাকাগুলোকে আবার 0 পিরিয়ডে ব্যাক করবি, মানে 1 পিরিয়ডে ব্যাক করবি। তা প্রথম বছর এন্ডে পাচ্ছি না প্রথমে পাচ্ছি? ইনফ্লো যদি পাই তো স্টার্টিং এ পাবো না মোটেই। আমি এটা ইনফ্লো পাওয়ার কথা বলছি, এট দ্য এন্ড অফ 1 ইয়ার, প্রথম বছরটা। তাহলে এটার প্রেজেন্ট ভ্যালু কত বার করো? প্রেজেন্ট ভ্যালু মানে আজকের রেটে, এটারও প্রেজেন্ট ভ্যালু বার করো, এটারও প্রেজেন্ট ভ্যালু বার করো, করে যোগ করলে পাবো যে সত্যি সত্যি আজকের ডেটের কত মূল্য আছে। তাহলে এখানে এর প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা আমরা জানতাম কি? তাহলে 1 লাখ ডিভাইড 1 প্লাস আই মানে কত পার্সেন্ট মনে কর? 10.1 হ্যাঁ, টু দি পাওয়ার 1। এটা কত হবে? 2 লাখ, হ্যাঁ, ডিভাইড বাই 1.1 টু দি পাওয়ার স্কোয়ার। 2 বছর পরে তো ওটাকে 0 পিরিয়ড আনতে গেলে এটা করবে। 3 বছর পরের জন্য কি করবে? 3 লাখ বাই 1.1 টু দি পাওয়ার 3। এই তিনটে যে যোগ করে যে উত্তরটা পেলাম সেটা যোগ করলে আমি প্রেজেন্ট ভ্যালু পাবো। তাহলে এটা করা যায় কি করা যায় না দেখে দে একবার। 1 লাখ বাই কত হবে? 1 লাখ ডিভাইড বাই 1.1 শুধু বলো। 909 এরকম হয়ে গেল তো। তাহলে এরকম ভাবে বাকিগুলো বার করলাম, ছেড়ে দে, ভিডিও বড় করার দরকার নেই। এই যে আমরা ডিফারেন্ট অ্যামাউন্ট দিয়ে করলাম না, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলাম, এটা যদি সেম অ্যামাউন্ট হতো তাহলে আর বারবার না করে একটা ফর্মুলা মারতাম। এটা যদি সেম অ্যামাউন্ট হতো তাহলে কেন 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 বিকজ অফ দ্যাট when it is the same amount and the time interval is also same, it is said to be annuity, right? চলো এগোচ্ছি। অ্যানুইটি যখন এরকম তাহলে 1000 টাকা প্রত্যেক বছর হবে, তখন সেটাকে আমরা নতুন করে নাম দিলাম কি? অ্যানুইটিটা আগেই বলেছি আমরা। হ্যাঁ, এই ফিউচার ভ্যালু অ্যানুইটি একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা মুখস্থ করবো আর যোগ বিয়োগ করবো, এই তো আমাদের কাজ। ফিউচার ভ্যালু মানে হচ্ছে অ্যামাউন্ট অফ অ্যানুইটি, ওটাকে কেউ এফ লেখে কেউ এ লেখে। ফর্মুলা হচ্ছে পি বাই আর ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। এটা ঠিক আছে, এটা ও এরকম করে দিয়েছে দুখানা ভালো না ইয়ে না বল। পি বাই আর ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। পি বাই আর এটা মুখস্থ করতে হবে। আবার বলে যা পি বাই আর পি বাই আর 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1। পি বাই আর ইন্টু 1 প্লাস সবাই চুপ করে, আমি আবার বলে দিই। পি বাই আর ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো আমার ফিউচার ভ্যালুর ফর্মুলা। এটা আর এসো ধরে যাক একটা কেউ এর কারোর নাম হচ্ছে হার্স, সে ডিপোজিট করেছে 7000 রুপিস পার অ্যানামে, প্রত্যেক বছর 7000 টাকা জমা দেবে। অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শেষে কিন্তু যেখানে 4% ইন্টারেস্ট থাকবে, তাহলে আফটার 5th ইয়ার ও ক টাকা ফেরত পাবে। সিম্পল। এই যে আফটার 5 ইয়ার পাবে, এটাকে আমরা ফিউচার ভ্যালু বলবো, বা ইচ্ছা করলে অ্যামাউন্ট অফ অ্যানুইটি বলবো। পি বাই আর 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 করলাম, 7000 বাই 0.04 করলাম, আর 1.04 করা বলা হচ্ছে, মানে পি বাই আই করলে বেশি ভালো হতো না তাহলে? এটা আই বললে বেশি ভালো হতো তাহলে। হ্যাঁ, অত ভালো লাগে না, এটা আই, তাই তো? তাহলে পি বাই আই, আবার বল ফর্মুলা তাহলে পি বাই আই ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। তাহলে আর কে রিপ্লেস করলাম আই দিয়ে, কেন কি আর আই এর মধ্যে কি তফাৎ? আর বাই 100 কে আই বলে।
তাহলে পি বাই আই ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে আই হচ্ছে 0.04 টু দি পাওয়ার এন করলাম, এর উত্তরটা বার করে নিলাম, নিয়ে গুণ করে দিলাম, কি হলো? কোনো সমস্যা নেই তো? যদি মনে হয় পরীক্ষা হলে গিয়ে আমাদেরকে এরকম ভাবে অঙ্ক করতে হবে, তো সেটা করতে হবে। যদি এরকম করতে হলো না, তাহলে ওরা তোমাকে একটা ফ্যাক্টর দিয়ে দেবে, একে বলে ফিউচার ভ্যালু ফ্যাক্টর। কি বলে? এটা বইয়ের শেষের পাতায় দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারবো, অথবা পরীক্ষাতে দিয়ে দেবে। পরীক্ষাতে যখন দিয়ে দেবে তখন আমরা ওইটা নিয়ে নেবো ওখান থেকে। তো 7000 ইন্টু 5.416 এটা গিভেন থাকবে, গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। সিম্পল, এটা দিয়ে দেবে। কিন্তু যখন আমাকে ডিরেক্টলি টাইম ভ্যালু মানির অঙ্ক দেবে না 5 নম্বরের জন্য, তখন কিন্তু তোমাকে এরকম দিয়ে দেবে না, ওটা তখন এটা বার করে দেবে, রাইট? এটা হলো ফিউচার ভ্যালুর গল্প। ফিউচার ভ্যালুর পরে আমরা কি পড়বো দেখি, প্রেজেন্ট ভ্যালুর গল্প। আরেকটা গল্প আছে, অ্যানুইটি ডিপোজিটেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। কেউ যদি বছরের প্রথম দিন গেল 1 লাখ টাকা জমা দিল, তারপর দিনকে আবার পরের বছরের প্রথম দিন গেল 1 লাখ টাকা জমা দিল, এইভাবে যদি জমা দেয়, রাইট, এন্ড অফ ইচ ইয়ার নয়, তাহলে তোমার ফর্মুলা হচ্ছে পি বাই আর, এটা আই না, আবার সব আই হবে না, হ্যাঁ, পি বাই আই প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 1 প্লাস আর। তাহলে এক্স্যাক্টলি যেমন ছিল তেমন লিখলাম, পি বাই আই ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1, তার সঙ্গে 1 প্লাস আই এখানে গুণ করে দেবো, তাহলে উত্তরটা পেয়ে যাবো। ক্লিয়ার? এখন যদি জানতাম এটা আমার ফর্মুলা, তাহলে সেখান থেকে পি এর, যদি পিটাকে প্রেজেন্ট ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু বার করতে চাই, তাহলে ফর্মুলা হচ্ছে পি বাই আর। এটা আর কেন লিখছিলাম বারবার সিনকে, তাহলে বইটা আর ছিল, ওই বইটাতে। ও না, আমরা একটা একই রকমই বলবো, আর মানে রেট, আর রেট বাই 100 কে বলবো আই। তাহলে পি বাই আই ইন্টু 1 মাইনাস 1 বাই আর টু দি পাওয়ার এন, 1 plus I to the power n. এটা হলো প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। এটা একটুখানি দেখি এখানটায়। মনে কর আমার কাছে 10,000 টাকা করে আছে, প্রথম বছর হচ্ছে 1 বাই 1.1 টু দি পাওয়ার 1 এরকম ছিল না, প্লাস 1 বাই 1.1 টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 1.3। এটা করলেই ওটা পাওয়া যাবে। কারণ মনে কর ওই ফর্মুলাটা মনে পড়ছে না কোনোভাবে, স্যার কি একটা ফর্মুলা বলেছেন না, মাথার উপর দিয়ে চলে গেছে, আর টুকেও রাখিনি, দিয়ে বার করে দেখবো, তখন তুমি কি বললে, পি বাই আই ইন্টু ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এই ছিল ফর্মুলা। আমি এইটাকে ইউজ করতে চাইছি, তো ইউ ফাইন্ড ইউর ক্যালকুলেটর অ্যান্ড 1 বাই এটা করে দেখ তাড়াতাড়ি করে। বলো 0.909 এরকম হবে তো, প্লাস আবার একটা 10,000 টাকা গুণ করলাম, এই ফ্যাক্টরটাকে লিখলাম, মানে ইচ্ছা করলে ব্র্যাকেট নিতে পারি, ইচ্ছা করলে বলো 0.82644 ঠিক আছে, দোকান 3টে করে আইটেম নিচ্ছি, তারপর বল এটা 0.7513 1000 ইন্টু 0.7513 ছেড়ে দে। এইগুলোই আমরা ওই টেবিলে দেখতে পাবো, হ্যাঁ এইটাই টেবিলে দেখতে পাই। তা পরীক্ষা হলে বাই চান্স তোকে এই টেবিলটা দিয়ে দেয়নি, ঘাবড়াবার কিছু নেই, কোন বছর আছে ক্যালকুলেট করে নেবে, ফালতু কেস খেয়ে দরকার নেই কোনো। হ্যাঁ, এটা গুণ করে যেটা উত্তর পাবো সেটা আমার প্রেজেন্ট ভ্যালু, রাইট? ইচ্ছা করলে